প্রেম সন্ধিক্ষণ লিখেছেন সায়তা মন। পর্ব ২৭। এক হাতে কফির কাপ, অন্য হাতে মেহেরিনের কোমর জড়িয়ে তাকে নিজের ঠিক পাশে বসিয়ে রেখেছে তালহা। আর মেহেরিন, সে তো ছাড় পাওয়ার জন্য বারবার নড়ে চড়ে উঠেছে, মুচড়াচ্ছে, হাত ছাড়তেই চাইছে না। কিন্তু তালহা এক চুলও নড়ছে না। তার স্থির ঘোষণা, কফি শেষ হোক, তারপর একসঙ্গেই নিচে যাবে। এই অনড় জবাবে এবার মেহেরিন ঠোঁট ফুলিয়ে নিল, অভিমান দেখা দিল মুখে। মাথা নিচু করে চুপচাপ বসে রইল। হঠাৎ এমন নিশ্চুপ হয়ে যাওয়া দেখে তালহা আর চোখে তাকালো। ভ্রু কুঁচকে উঠল অজান্তেই। কি হয়েছে? মেহেরিনের কণ্ঠে এলো অভিমানের ছোঁয়া। যেতে দিচ্ছেন না। তালহার ভ্রুজোড়া ধীরে ধীরে শিথিল হলো, তপ্ত শ্বাস ফেলল, কপিতে চুমুক দিয়ে হালকা স্বরে বলল, এই সামান্যতেই মন খারাপ? আচ্ছা যাও তবে। বলে হাতটা সরিয়ে নিতেই যেতেই মেহেরিন দ্রুত চেপে ধরল। তালহা কি রাগ করলো? চোখ তুলে তাকালো, উত্তর খুঁজল, আপনি কি রাগ করেছেন? না। তাহলে ছেড়ে দিচ্ছেন যে? বউ বিরক্ত, তাই। আমি কি বলেছি আমি বিরক্ত? যা দেখলাম তাতেই বুঝলাম। একটা দীর্ঘশ্বাস ফেলল মেহেরিন, মাথা নামিয়ে নিল, কণ্ঠে অস্বস্তির রেশ। আসলে আপনার সঙ্গে নামলে ওরা মজা করবে। তালহার ব্রু আবারও উঁচু হলো, দৃষ্টি একটু গাঢ় হয়ে উঠল। কারা? তনিমারা। বউ বন্ধুদের ভয়ে তার সঙ্গে নামতে চাইছে না। মৃদু হাসি ফুটল তালহার ঠোঁটে। ও তাহলে এই কথা? আচ্ছা আমি বলে দেব, আমার বউকে নিয়ে যেন মজা না করে। মেহরিন তাড়াতাড়ি মাথা নাড়ল, প্রায় আতঙ্কিত হয়েই বলল, না না একদম না। আপনি জানেন না ওরা কেমন। আপনার সামনে ভদ্র সাজবে, পরে আমাকে আরও লজ্জায় ফেলবে। তালহা কফির মগটা টেবিলে রেখে ধীরে বলল, চলো কিছু মিছু করি। মেহরিন কপাল কুঁচকে তাকালো। কি? তালহা একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, কিছু না করলেও ওরা তোমাকে মজায় ফেলবে, তার চেয়ে কিছু করা যাক। মুহূর্তেই মেহেরিন তার মুখ চেপে ধরল। ইস, আপনি না একদম অসভ্য হয়ে যাচ্ছেন, কিসব বলছেন? তালহা তার হাত সরিয়ে হালকা হাসল। সবই তোমার ভালোবাসার দোষ। আমার ভালোবাসার দোষ আবার কোত্থেকে এলো? চোখে চোখ রেখে তালহা নরম গলায় গভীরতা। ভালোবাসার যেমন অসভ্য মানুষকে সভ্য করে তোলে, তেমনি সভ্য মানুষকেও অসভ্য বানিয়ে ফেলে। কথা শেষ হতে না হতে মেহেরিন নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো, নাকমুখ কুঁচকে প্রতিবাদ জানালো, জি না, আপনি শুরু থেকেই অসভ্য ছিলেন, শুধু সভ্যতার মুখোশ পরে থাকতেন। বলে মুখ ভেঙচি কেটে সে বেরিয়ে গেল। তালহা চাপা হেসে উঠে দাঁড়ালো, তারপর পিছু নিল তার। ড্রয়িং রুমে বড়রা প্রাণখোলা আড্ডায় মেতে উঠেছে। শিকদার বাড়ির কর্তারা, সঙ্গে তালহার মামা মামি, সকলের সঙ্গেই সোহেল হোসেন ও ওনার স্ত্রী আলাপচারিতার ইতিমধ্যেই বেশ আন্তরিকতা গড়ে উঠেছে। হাসি ঠাট্টার রেশে পরিবেশটা হয়ে উঠেছে স্বতঃস্ফূর্ত, যেন বহু বছর পুরনো তারা। সেই জামায়াতে এসে নিঃশব্দে বসল তালহা। সিঙ্গেল সোফায় বসে চারিপাশটায় একবার চোখ বুলিয়ে নিল। অন্যদিকে ঘরের ভেতরে গৃহিণীদের ব্যস্ততা। রান্নাঘর থেকে কড়াই চামচের শব্দ আসছে। ব্যস্ত সকলেই। তাহলে বিয়ে এই পর্যন্তই থাকলো কথা। বড় মেয়ের বিয়েটা শেষ হলেই আপনাদের সঙ্গে বসে পড়ার আয়োজন। বিয়ের দিনক্ষণ ঠিক করে নেব। সোহেল হোসেন মাথা নাড়িয়ে মৃদু হাসলেন। নিশ্চয় বেয়াই, আমার দিক থেকে কোনো তাড়া নেই, আপনারা স্বাচ্ছন্দ্যের সময় নিন। তবে একটা কথা, অন্তত এঙ্গেজমেন্টটা সেরে রাখলে ভালো হতো। কথাটা আনুষ্ঠানিকভাবে বাধা পড়ে যেত। এই প্রস্তাবে বিল্লাল সাহেব ভাইয়ের দিকে তাকালেন। দুজনের মুখে হালকা অস্বস্তির ছাপ স্পষ্ট। এমন আশবিক সিদ্ধান্তের জন্য তারা প্রস্তুত নন। পরিস্থিতি সামলে নিতে আফতাব হোসেনের আশ্বাসের দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে নিজেই বললেন, ভাইজান, যেহেতু বিষয়টা আমাদের আগে থেকে জানা ছিল না, সেই হিসেবে কোনো প্রস্তুতিও নয়। ছেলের আংটি আত্মীয় স্বজনকে জানানো, সব মিলিয়ে একটু তাড়াহুড়ো হয়ে যাবে। আমিনা বেগম এবার কোমল কণ্ঠে নিজের স্বামীর প্রস্তাবটা গুছিয়ে দিলেন, কোনো সমস্যা নেই, আপনারা আগে নিজেদের মধ্যে আলাপ করে দিন, তারপর বসে ফোনে এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করা যাবে। আজ তাহলে আমরা উঠি। তারা যেতে উদ্যত হতেই তানিয়া বেগম এলেন তাড়াহুড়ো করে। উঠি মানে দুপুরে খাবেন না? খাইয়ে আপনাদের যেতে না খাইয়ে আপনাদের যেতে দিচ্ছি না কিন্তু। আমিনা বেগম হাসলেন, আপত্তি করে বললেন, না ভাবি, আজ থাক, অন্য কোনো দিন বসে আর যাবে না হয়। তিনি এবার স্পষ্ট কণ্ঠে বললেন, না, এই না শুনছি না, আমরা খাওয়া দাওয়া সেরে যেতেই হবে। স্ত্রীর সঙ্গে বিল্লাল সাহেবও বললেন, আমাদের বাড়ির গিন্নিদের হাতের স্পেশাল রান্না না খেয়ে চলে যাবে? কিন্তু চলবে না। আমিনা বেগম অপ্রস্তুত হয়ে বললেন, আরে নানাভাবে দয়া করে কষ্ট করে করতে যাবেন না। আসলে ছেলেদের আবদারে হঠাৎই চলে এসেছি, আপনাদের আগেভাগে জানাতেও পারিনি, অন্যদিন না হয় নিশ্চিন্তে হবে। কথা বাচ্চা শুনে রান্নাঘর থেকে তিতলি বেগম বেরিয়ে এলেন। আপনাদের কোনো কথাই শুনছি না, আমাদের বাড়িতে এসে না খেয়ে ফিরে যাবেন? এটা কখনোই হতে পারে না, বসুন দেখি। ভাবি দেখুন, ওনাকে থামিয়ে টেনে নিয়ে বসালেন। কিছুটা রাগ নেই তিতলি বেগম বললেন, আত্মীয়তা করার আগেই মনক্ষুণ্ণ করবেন আমাদের? বেশ খানিকটা তর্ক বিতর্ক, না না হ্যাঁ হ্যাঁ টানাপোড়নে শেষমেশ আরিয়ানদের
নরম হতেই হলো। শিকদার বাড়ির বউদের কাছে হার মেনে তারা না যাওয়ার সিদ্ধান্ত নিল। দুপুরে খাবার সেরে তবে বিদায় নেবে। আমেনা বেগম তখন অন্য কিন্নিদের সঙ্গে গল্পে মেতে রান্নাঘরের দিকে পা বাড়িয়েছেন। এদিকে বাকিরা সোহেল সাহেবকে সঙ্গে নিয়ে বাড়ির বাহিরের দিকটা ঘুরে দেখতে বেরিয়েছে। বাইরে পা রাখতেই বাগানের দিক থেকে ছেলেমেয়েদের কোলাহল কানে এলো। এগিয়ে যেতেই দেখা গেল বড় গাছটার নিচে সবাই গোল হয়ে ভিড় জমিয়েছে। কি নিয়ে যেন গবেষণা চলছে সেখানে। তাহিয়াদের কাছে পৌঁছাতেই বিল্লাল সাহেব কৌতূহল জিজ্ঞেস করলেন, কি নিয়ে এত গবেষণা হচ্ছে শুনি? মেহেরিন জানালো, আমরা আসলে এই গাছটাই দোলনা বানাতে চাই, কিন্তু বেঁধে দেওয়ার মানুষ নেই। রাফি তখন মুখ ভার করে বলল, আঙ্কেল আমি বলছি আমি কাছে উঠতে পারি, দড়িটা বেঁধেও দিতে পারবো, কিন্তু কেউই আমার উপর ভরসা করছে না। মেহরিন তাকে থামালো, গাছে আমিও উঠতে পারি, ওর উপরে বিশ্বাস নেই বড় আপু, শক্ত করে বাঁধতে পারবে না। শুরু হলো দুজনে খুনছুটি। বিল্লাল সাহেবরা হাসলেন। শৈশবের দিনগুলো যেন হঠাৎ করে ফিরে এলো তাদের মনে। কত গাছে দোলনা বেঁধে দাপিয়ে বেরিয়েছে তখন, সেগুলো এখন স্মৃতি হয়ে ভেসে বেড়াচ্ছে চোখে। আমি উঠছি গাছে। বিল্লাল সাহেবের কথায় পাশ থেকে সোহেল সাহেব খানিক মজা করে প্রশ্ন ছুড়লেন, পারবেন তো বেয়াই? বিল্লাল সাহেব আত্মবিশ্বাসী ভঙ্গিতে হেসে উঠলেন, আলবাত পারবো, ছোটবেলায় কত গাছেই তো চড়েছি, এ আর তেমন কি। তাহলে অল দ্য বেস্ট। তার কথা শেষ হতেই সকলে আনন্দে ইয়ে বলে চেঁচিয়ে উঠল। ছেলেমেয়েদের উচ্ছ্বাসে মুহূর্তে প্রাণ ফিরে পেল পরিবেশ। তাদের সেই নির্মল আনন্দ দেখে বিল্লাল সাহেবের চোখে মুখে ছড়িয়ে পড়ল তৃপ্তির হাসি। গাছটা খুব উঁচু নয়, মাঝারি গড়নের, তাই সহজেই চড়ে বসলেন তিনি। নিচে দাঁড়িয়ে বাকিরা বড় আপু বলে মিছিল দিচ্ছে। আলতাফ সাহেবও যেন শিশুদের দলে মিশে ভাইজান ভাইজান বলে গলা মেলাচ্ছেন। সময়টা যেন এক টুকরো নির্ভেজাল সুখ নিয়ে এসেছে। সবাই মিলে উপভোগ করছে নিখাত আনন্দের সেই ক্ষণ। দড়ি শক্ত করে বেঁধে নিচে নেমে আসতেই মেহেদি, তানিয়া, মেহেরিন দৌড়ে এসে জড়িয়ে ধরল বিল্লাল সাহেবকে। কৃতজ্ঞতা ভরা কণ্ঠে বলল, ধন্যবাদ বড় আপু। তিনি স্নেহের ভারে তাদের মাথায় হাত বুলিয়ে আবার ধীর পায়ে হাঁটতে লাগলেন। আর এইদিকে বাকি সবাই শুরু করে দিল হই হুল্লোড়। কে আগে দোলনায় উঠবে তা নিয়ে শুরু হলো প্রতিযোগিতা। একসময় তো তর্ক বেড়ে গিয়ে প্রায় ঝগড়া রূপ নিল। শেষমেশ অনেক আলোচনা করা ঠিক হলো, একজন একজন করে উঠবে, 10 বার দোল খেলে আবার নেমে আসবে। তাদের মিটল সবার আপত্তি। ড্রয়িং রুমের এক কোণেই মুখোমুখি হয়ে বসে আছে আরিয়ান আর তালহা। বাইরে যতটা হাসি আনন্দর আবহ, এই ঘরটাই যেন ঠিক উল্টো, টান টান সেই উত্তেজনা জমে আছে বাতাসে। তালহা নির্বিকার ভঙ্গিতে মোবাইলের স্ক্রিনে চোখ রেখে বসেছিল। হঠাৎই নীরবতা ভেঙে আরিয়ানের কণ্ঠ ভেসে এলো, কাঁচা ভঙ্গিতে খোঁচা, আর সুরে স্পষ্ট বিরক্তি ছিল। নিজে না জানেই বিয়ে করে বসে আছিস, আবার বোনের বিয়েতে এসে খবরদারি করছিস? তালহা মাথা না তুলে ঠান্ডা গলায় জবাব দিল, আমার বোন, আমি খবরদারি করব, তাতে তোর সমস্যা? আরিয়ান তীক্ষ্ণস্বরে বলে উঠল, ও আমার বউ। তালহা এবার চোখ তুলে তাকালো, ঠোঁটের কোণে কটাক্ষ মেশানো হাসি। বিয়ে তো এখনো দেইনি, বেশি কথা বলে কিন্তু বিয়েটাই ক্যান্সেল করে দেব। আরিয়ান হেসে উঠল, তবে সেই হাসিতে ছিল স্পষ্ট চ্যালেঞ্জ। তাহলে বউকে নিয়ে পালিয়ে যাব। তালহার কণ্ঠ শক্ত হয়ে উঠল, আমার বোন, আমার কথার বাইরে এক পাও যাবে না। আরিয়ান পাল্টা কথা ছুড়ে দিল, নিজের কথা বইয়ের উপর খাটাস, বোনের উপর না। তালহা ধমকে বলল, কথায় কথায় আমার বউ টানবি না। তুই যদি আমার বিয়ে নিয়ে টানাটানি করবি আমি বললেই দোষ। ওটা আমার বোন, মেহেরিনও আমার বোনের মতো। কোনো যুক্তি ছাড়াই দুজনের তর্ক। তালহা বিরক্ত হয়ে উঠল, মোবাইল একপাশে রেখে চোখ ছোট ছোট করে তাকালো। তোর কি নিচে চুলকাচ্ছে? চুপচাপ বসে থাকতে পারছিস না? চুলকানির মলম আছে, এনে দিই। আরিয়ান সঙ্গে সঙ্গে খেপে উঠল, চোখ রাঙিয়ে বলল, মুখ সামলে কথা বল, তোর বোনের জামাই আমি। তালহা গা এলিয়ে দিয়ে পায়ের উপরে পা তুলে একেবারে ভাবলেশীন ভঙ্গিতে বলল, তীক্ষ্ণস্বরে বলল, তুই মুখ দেখে কথা বল, তোর হবু বউয়ের ভাই আমি। উঠতে সালাম দিবি, বসতে সালাম দিবি, যেখানে দেখবি সেখানেই সালাম দিবি, না হলে বিয়ে ক্যান্সেল। আরিয়ান সরু চোখ হয়ে এলো, হুমকি দিচ্ছিস? তালহার জবাবও নির্লিপ্ত, হ্যাঁ একদম স্পষ্ট হুমকি। আরিয়ান মুখ বাঁকিয়ে বলল, তোর হুমকিতে শিশু করি। একে অপরের দিকে কড়া চোখে চেয়ে কিছুক্ষণ নীরবতায় কাটালো, যেন দুজনে নিজেই কথা গোছাচ্ছে, পরের কথাটা কি হবে তা ভেবে নিচ্ছে। অবশেষে সেই নীরবতা ভাঙল আরিয়ানি। গলার স্বর এবার কিছুটা নরম, খানিক দ্বিধাপ্রাপ্ত, দুর্জনা কেমন আছেন? তালহার চোখ কুচকে তাকালো, গলায় বিরক্তি লুকোলো না। ওদের খবর ওদের কাছ থেকেই নিয়ে আমাকে জিজ্ঞেস করছিস কেন? আরিয়ান সংক্ষিপ্ত উত্তর দিল, তোর বন্ধু। তালহার সরাসরি প্রশ্ন, আর তোর? আরিয়ান চোট বাকি একরকম তাচ্ছিল্য হাসি দিল, আমার কেউ না। তালহা যেন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে আরিয়ান কথার মোড় ঘুরিয়ে দিল, তনিমাকে একটু ডেকে দেন। তালহা ধীরে উঠে দাঁড়ালো, দীর্ঘশ্বাস ফেলে চলে গেল ওপরের দিকে। মেহরিনদের ঘরে গিয়ে একবার ওকে দিল, কিন্তু সেখানে কাউকে না পেয়ে নিঃশব্দে এগিয়ে গেল বারান্দার দিকে। নিচে তাকাতেই
চোখ থমকে গেল। সকলে মাঝখানে দোলনায় বসে মেহরিন দুলছে, আনন্দে ভাসছে যেন সে। দোল খাচ্ছে আর কিলকিল করে হাসছে। চুলের খোপা খোলা খোলা চুলগুলো হাওয়ায় উড়ছে, আর কানে কুচে রাখা সেই গোলাপ, যেটা তালহা নিজেই দিয়েছিল। কি অপরূপ লাগছে তাই এই মুহূর্তটা। তালহার ঠোঁটে অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল। কিছুক্ষণ সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, এক মনে দেখছে বউকে। মেহরিনের 10 বার দোল শেষ হতেই ফারিন আর তাহিয়া দুপাশে দড়ি ধরে দোলনা থামিয়ে দিল। মেহরিন ঠোঁট উল্টে নামতে যাবে, ঠিক তখনই ওপর থেকে তালহার কণ্ঠ ভেসে এলো, আরেকটু চলুক। অপ্রত্যাশিত গলায় সবাই মাথা তুলে তাকালো। তালহাকে দেখেই ফারিন আর তাহিয়া দড়ি ছাড়ল। রাফি মুখ গোমরা করে বলল, ভাইয়া তাহলে তো মেহু আমাদের থেকে বেশি দোল খাচ্ছে। তালহা মৃদু হেসে বলল, মনে করো আমার বদলে মেহরিন আরেকটু উঠেছে। কথাটা শুনে মেহরিনের মুখে যেন বিজয়ের হাসি ফুটে উঠল। সে তড়িঘড়ি করে আবার দোলনায় দুলতে শুরু করলো, এবার যেন আরও বেশি আনন্দ নিয়ে। আর অন্যরা তারা মুখ ভার করে পাশে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তালহা আন্দাজ করুক, তাদের আনন্দের ভেতরে তার উপস্থিতি যেন খানিকটা বেমানান হয়ে উঠেছে। তনিমাকে ডেকে সে সরে গেল বারান্দা থেকে। তালহা চড়ে যেতেই সবাই মিলে একসঙ্গে চাপিয়ে পড়ল মেহরিনের উপর। টেনে হিচড়ে মেহরিনকে দোলনা থেকে নামিয়ে ফেলল তারা। সঙ্গে শুরু হলো খোটা ঠাট্টা। সবাই চুপচাপ বসে আছে। তনিমা মুখ ভার করে। আরিয়ান কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই ফোন বেজে উঠল। কথা বলতে বলতে বাহিরে গেছে, অপেক্ষা করছে ভাইয়ের। তাহসান ক্লান্ত শরীর নিয়ে সবেমাত্র বাড়িতে প্রবেশ করেছে। বাগানে মেহরিনদের দেখে এক পলক চেয়ে আবার চোখ ফিরিয়ে সোজা বাড়ির ভিতরে ঢুকল। ভেতরে ঢুকেই সালমা বেগমের মুখোমুখি পড়তেই তিনি এগিয়ে এলেন। কিরে, এতক্ষণে আসার সময় হলো? তোদের তো সে কখন বলা হয়েছে। তাহসান মৃদু হেসে বলল, আন্টি একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল, তাই আসতে পারিনি। অনেক ক্লান্ত আমি। সালমা বেগম চিন্তিত হয়ে উঠলেন। তুই একটু সোফায় বস, আমি এক্ষুনি 1 গ্লাস শরবত পাঠাচ্ছি। তিনি চলে যেতে তাহসান গিয়ে সোফায় বসল। সকালে কল গিয়েছিল, ফাইজাকে ডাকি কারা দেখতে এসেছে। তালহার বাচ্চাচারা সবাই থাকবে সেখানে, সে থেকে কি করবে এই ভেবে আসেনি। গা এলিয়ে দিয়ে সবাই বসতেই বাম পাশে চোখ গেল। সঙ্গে সঙ্গে তার ভ্রু কুচকে এলো। তুমি? এতক্ষণ ধরেই তাহসানকে আর চোখে দেখছিল তনিমা। তাহসানের চোখের উপরে চোখ পড়তেই দাঁত বের করে হেসে উঠল। সঙ্গে সঙ্গে এক হাত কপালে ঠেকিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই, কিন্তু তুমি এখানে? তাহসানের কথায় তনিমা হেসে ফেলল। দেখতে এসেছি। কপাল কুচকে প্রশ্ন করল, কাকে? আপনাকে। কথাটা বলে থতমত খেয়ে উঠল। সঙ্গে সঙ্গে নিজের বউ শুধরিয়ে নিয়ে বলল, মানে ফাইজা আপুকে? তাহসানের কপালে কারো ভাঁজ পড়ল। কিছুক্ষণ চুপ থেকে যেন হিসেব মিলাতেই তার ভ্রুযুগল আবারও স্বাভাবিক হলো। আস্তে করে বলল, ও তোমার বড় ভাই আরিয়ানের জন্য? তনিমার মাথা ঘন ঘন নাড়িয়ে বলল, জি জি। তা তোমার আব্বু আম্মু আসেনি? এসেছে তো। আম্মু মেবি আন্টিদের সঙ্গে আছে, আর আব্বু বাইরে বাগানে বিল্লাল আঙ্কেলের সাথে। প্রত্যুত্তরে তাহসান ও বলে চুপ করে গেল। মনোযোগ দিল নিজের মোবাইলে। তনিমাও চুপচাপ বসে আছে, তবে তার চোখ স্থির নয়, বারবার তাহসানকে পরখ করছে। মনে মনে ভাবছে, দেখতে তো ঠিকঠাকই, তবে বিয়ে করে না কেন? ছোট বোনদেরও বিয়ে হয়ে যাচ্ছে, আর ইনি কিনা চিরকুমার হয়ে থাকবে। ভাইয়ের বিয়ের কথা নিয়ে এসে যেন তার মনে এখন সকলের বিয়ে নিয়ে চিন্তা জমেছে। ভাবনার মাঝে তাহসান মা শরবত এনে হাজির হলো। ছেলের হাতে শরবতের গ্লাসটা দিয়ে শাড়িটার আঁচল দিয়ে তার কপালে মুছতে মুছতে লাগলেন। চিন্তিত কণ্ঠে একের পর এক প্রশ্ন করছেন, আর তাহসানের শরবত খাওয়ার ফাঁকে ফাঁকে মাকে উত্তর দিচ্ছে। তাদের কথার মাঝে তনিমা ধীরে ধীরে নিজের বাম হাতটা বাড়িয়ে দিল। আচ্ছা আন্টি, আপনি স্যারকে বিয়ে দিচ্ছেন না কেন? তনিমার এহেন কথায় থামল তিনি। চোখ ফিরিয়ে তাকালো তার দিকে, পরপর হেসে বলল, ছেলে আপাতত রাজি নয়, রাজি হলেই দিয়ে দেব। এদিকে তনিমার কথায় তাহসান চোখ কড়া করে চেয়ে আছে। তার গভীর চাহনি দেখে সে মিনমিনিয়ে বলল, জলদি দিয়ে দিন আন্টি। স্যার সবসময় কেমন গম্ভীর থাকে, যেন হাসতেই পারে না। বিয়ে দিলে একটু ম্যামের সাথে হাহা হিহি করে। তাহসান সঙ্গে সঙ্গে ধমক দিয়ে উঠল, শাট আপ তনিমা। তনিমা কাচুমাচু হয়ে বসতেই তাহসানের মা শব্দ করে হেসে উঠলেন। হাসতে হাসতে ছেলের দিকে তাকালেন, ওভাবে বকছিস কেন? আমাদের বাড়ি মেহমান হয়, ফাইজার হবু শ্বশুরবাড়ির লোক। তাছাড়া ভুল কি বলেছে সে? তোর তো উচিত তোর স্টুডেন্ট থেকে শিক্ষা নেওয়ার। মেয়েটা ভালোই বলেছে, আসলেই তোকে বিয়ে দিতে হবে, তবে যদি একটু হাসি খুশি থাকিস। শেষের কথাটা বলতে বলতে ওনার চোখ ধরে আসলো। ছলছল করে উঠতেই সেখানে আর দাঁড়ালেন না, কাজে বাহানা দিয়ে চলে গেলেন। মায়ের অবস্থা বুঝে তাহসান তপ্ত শ্বাস ফেলল। তবে তনিমা যেন মেহমান হওয়ার ফায়দা লুট করার সুযোগ পেয়ে গেল। দুষ্ট হয়ে সে বলল, নড়ে চড়ে শক্ত হয়ে বসলো, স্যার আপনি সিঙ্গেল? প্রশ্নটা শুনে তাহসান থতমত খেলো। এ কেমন ধরনের প্রশ্ন? পর মুহূর্তেই বিরক্তিতে তার কিরমির করে তাকালো। চোয়াল শক্ত হয়ে উঠল। মুখের ভেতর থেকে জমে থাকা অসন্তোষ যেন কোনো মতো চেপে রেখেছে।
কিছু বলতেও পারছি না, বাড়ির মেহমান বলে কথা, নয়তো এখনই ধমক দিতে আমার প্রশ্নের জন্য। দাদা দাঁত চেপে সংক্ষিপ্ত গলায় বলল, হ্যাঁ। তনিমা চোখ কপালে তুলে বিস্ময়ের ভান করে বলে উঠল, কি, এত সুন্দর ছেলে সিঙ্গেল? তার বিস্ময় যেন মুহূর্তেই দুঃখে রূপ নিল। একগালে হাত থেকে খানিকটা মন খারাপের ভঙ্গিতে বলল, আমার মনে হয় কি জানেন? তাহসান দাঁত খিচে জিজ্ঞেস করলো, কি? আপনার এই কর্কশ গলার জন্য কেউ পছন্দ করে না। একটু মিষ্টি কথা বলবেন, হেসে হেসে কথা বলবেন, এই যে এভাবে। বলেই সে ঠোঁট ছড়িয়ে এক চওড়া হাসি দিয়ে তাকালো তাহসানের দিকে। কিন্তু তাকাতেই থমকে গেল, হাসি মিলিয়ে গেল। তাহসানের চোখের দৃষ্টিতে যেন আগুন ঝরছে, তীক্ষ্ণ চোখ দিয়ে যেন ভস্ম করে দিতে চাইছে তাকে। তনিমা মুহূর্তেই থতমত খেয়ে গেল, ঢোক গিলে ফেলল। দ্রুত কয়েকবার চোখের পাতা ফেলল, বুঝতে পারল কথাটা একটু বেশিই বাজিয়ে ফেলেছে। অস্বস্তি ডাকতে বোকা বোকা হাসি হেসে আবার নিজেই বলল, না মানে আপনার জন্যই, ভালোর জন্যই বলছিলাম। যেখানে আমাদের স্যার 10-12টা ডিজার্ভ করে, সেখানে একটাও জোটেনি। স্টুডেন্ট হিসেবে আমাদের তো দুঃখ লাগে, বলুন। বলেই সে মিচিমিচি নাক টানতে শুরু করলো, যেন একটু পরে কেঁদে ফেলবে। তারপর চোখ মোছার ভান করে আস্তে করে উঠে দাঁড়ালো। তাহসান এখনো একই দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, বরং এখন কপালের রগগুলো স্পষ্ট ফুলে উঠেছে। তার ধৈর্যের শেষ সীমা সে যে শেষ প্রান্তে বুঝতে পারলো তনিমা। মনে মনে ঠিক করে নিল, এখন থেকে ভাগে পড়লে বুদ্ধিমানের কাজ। তাই 5-7 না ভেবে হঠাৎই চেঁচিয়ে বলে উঠল, হ্যাঁ আসছি। বলে আবারও তাহসানের দিকে তাকালো, জোর করে ঠোঁটে হাসি টেনে বলল, আমার আম্মু ডাকছে, আসি স্যার। বলে এক প্রকার ছুট লাগালো বাইরের দিকে। মুহূর্তের মধ্যেই তার ওড়নার প্রান্তটা দরজায় পেঁচিয়ে চোখের আড়াল হয়ে গেল। তাহসান কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথে, চোখ মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। কারণ কেউই তাকে ডাকেনি, এটা সে খুব ভালো করেই জানে। মেয়েটা নির্লজ্জের মতো মিথ্যা বলে দিব্যি পালিয়ে গেল। এতদিন তার ধারণা ছিল মেয়েটা দুষ্ট, কিন্তু আজকাল তার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে এ তো সাংঘাতিক রকমের ফাজিল। মনে মনে বিড়বিড় করে দু একটা ধমক দিল সে। তারপর দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। শরীরটাও ক্লান্ত লাগছে। নিজ ঘরে যেতে প্রতিমধ্যে আরিয়ানের দেখা পেল। তার সাথে টুকটাক কথা বলেই সেও ফ্রেশ হতে চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া সেরে কেবলই উঠে গিয়েছে সবাই। গিন্নিরা ব্যস্ত খাবার দাবার গুছিয়ে রাখতে, সঙ্গে তাহিয়াও হাত লাগাচ্ছে। খাওয়ার পর সকলে অলস হয়ে যায়, একা একা কাজ করতে কারোই ভালো লাগে না। সেই ভেবেই মা চাচিকে সাহায্য করতে আগ বাড়িয়ে আসছে তারা। আর বাকিরা সোফায় এলিয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে। সঙ্গে চলছে টুকটাক কথাবার্তা। চারিপাশে এক শান্ত অলস দুপুরে আবহ ছড়িয়ে আছে। সবাই যখন যে যার মতো ব্যস্ত, ঠিক সেই সুযোগটাই রাফাকে দেখতেই সবার চোখ এড়িয়ে যায়। পাশে গিয়ে দাঁড়ালো, হাই। হঠাৎ পাশে রাফিকে দেখে কিছুটা অস্বস্তিতে পড়লেও ভদ্রতার খাতিরে রাফা বলল, জি। নাম কি তোমার? রাফা। রাফা অবাক হয়ে তাকালো, বলল, কি সেম সেম? রাফা চোখ পিটপিট করে প্রশ্ন করলো, কি সেম সেম? রাফি বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলল, আমাদের নাম রাফি, হাউ মিউ। ও হ্যাঁ, তা কত নাম্বার তুমি? প্রশ্নটা বুঝতে কয়েক সেকেন্ড সময় নিল রাফার। তারপর কিছু একটা ভেবে লাচা পেয়ে আমতা করে বলল, 30। রাফি যেন এক প্রকার লাফিয়ে উঠল। চোখ দুটো বিস্ফোরিত হওয়ার উপক্রম। স্তব্ধ চোখে কিছুক্ষণ রাফার দিকে তাকিয়ে থেকে অবাক স্বরে এই প্রশ্ন চলল, এই তোমার আপু আম্মুর বিয়ের বয়স কত? রাফার কপালে ভাঁজ পড়ল। কোনো কথা থেকে কোন কথায় চলে গেল এই ছেলে। তবে নিজের রোলের কথা আড়াল হবে ভেবে এইভাবে খুশি হলো। একটু ভেবে উত্তর দিল, 30 বছর হয়েছে। রাফি যেন আবারও তাজ্জব বনে গেল, ঢুকিয়ে বলল, 1 গ্লাস পানি হবে? রাফা চিপুলে পানি আনতে গেল। কিছুটা বিরক্ত মনে মনে ভাসলো, এ কোন পাগলের পাল্লায় পড়লো সে। পানি নিয়ে আসতেই রাফি টকটক করে পুরো গ্লাস শেষ করলো। তারপর নিজেকে সামনে দিয়ে ফিসফিস করে বলল, বলছি তোমার আপু কি প্রতি বছরই একটা করে ডাউনলোড দিত? রাফির আগে চোখে তাকালো, এই আপনি কি বলতে চাচ্ছেন? রাফি মাথা চুলকে বলল, না মানে 30 বছর বয়স, বিয়ের বয়সে 30টা বাচ্চার বাপ, সেই হিসেবেই বললাম আর কি। কি? রাফি হকচকে উঠল, আরে চেঁচাচ্ছ কেন? এই মিয়া, আপনি কি যাতা বলছেন? ও মা, তুমি তো বললে তুমি 30 নাম্বার। কেন, তোমার ছোট আরও আছে নাকি? রাফা কোমরে দুহাত দিয়ে ফুসতে ফুসতে তাকিয়ে আছে রাফির দিকে, যেন চোখ দিয়ে গিলে ফেলবে, যে কোনো মুহূর্তে হামলা করেই বসবে এমন অবস্থা। চেঁচিয়ে বলে উঠল, আমার রোল ক্লাসে 30, এটাই বলেছি আমি। এ জোরে চিৎকারে কানে হাত দিয়ে রাফি কিছুটা দূরে সরে এলো। বুঝে গেল ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। এই মেয়ে যেই চড়েছে, এখান থেকে দ্রুত কেটে পড়লে বুদ্ধিমানের কাজ। না হলে তো এখনই সবাইকে ডেকে আনবে। তখন কাকে বোঝাবে? সে বাপের কত নাম্বার সন্তান জিজ্ঞেস করাই তাদের মেয়ে ক্লাস রোল বলে ফেলেছে। আর সেও বেশি বুঝে নিয়েছে। ডকিলা নিজেকে শক্ত করলো, শরীর ঝাড়া দিয়ে ভাবভঙ্গি পাল্টে ফেললো মুহূর্তেই। বিরক্তি মুখে বলল, এই মেয়ে, আমি কি তোমার ক্লাস রোল জানতে চেয়েছি? বাপের কত নাম্বার সেটা জিজ্ঞেস করেছিলাম। আজাইরা 1 লাইন বেশি বোঝে। এখন যাও,
যাও নিজের কাজে যাও। মেয়ে মানুষ দেই দেই করে ঘুরতে চলে। বলতে বলতেই নিচে সেখান থেকে সটকে পড়ে। নিচে নামতেই এতক্ষণ ধরে আটকে রাখা নিঃশ্বাসটা একদম ছেড়ে দিল। কি বিশাল ভুলটাই না করে ফেলেছে সে। যেই তেজি মেয়ে, একবার যদি গিয়ে তার বাপকে বলে দেয় পুরো ঘটনা, তাহলে পুরো পরিবারের কাছে গণপিটুনি খাওয়ার একেবারে নিশ্চিত। না না, বান্ধবীর বাড়ি এসে এত বড় অপমান সহ্য করা যাবে না। তাই নিজের যান বাঁচানোই এখন ফরজ। মনে মনে শপথ করে নিল এই মেয়ের সামনে আর পড়বে না।